জগন্নাথ আজকে পয়লা বৈশাখের এই পুণ্যতিথিতে বা এই বছরের শুরুতে আপনাদেরকে পুরো জগন্নাথ পুরীতে যত বিশেষ বিশেষ মাহাত্ম্যপূর্ণ মন্দির আছে প্লাস জগন্নাথের মন্দির সব কিছু দর্শন করাবো। আর এই জগন্নাথ পুরীতে আসলে আপনারা ফিল করতে পারবেন যে বাঙালি হয়ে বা ভারতবর্ষের হয়ে কতটা সৌভাগ্যবান। কারণ এখানে আমি কত যে ফরেনার ভক্ত দেখেছি, বিশ্বাস করবে না, কেউ কিন্তু ভিতরে ঢুকতে পারে না। তো এই যে আমরা যে রাজভোগ দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমরা কিছু প্রসাদ এখানে বাইরে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে প্রসাদটা আসলে নিয়ে এসেছিলাম এই কারণেই আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এছাড়া কিন্তু আপনাদেরকে প্রসাদটা দেখানো বা আলাদা করে করা সম্ভব হচ্ছিল না, কারণ ভিতরে একদমই ফোন নিতে দেয় না। আর ফোন নিয়ে গেলেও আমার ফোনটা পান্ডা যিনি আছেন ওনার কাছে ছিল, কিন্তু আমি চাইনি আসলে ভিতরে যে জিনিসগুলো আছে মানে বিশেষ মাহাত্ম্যপূর্ণ ওইগুলো দর্শন করালে আপনাদের যে আসল যে ইন্টারেস্টিং মানে যে একটা ভাব থাকে না ওইটা থাকবে না। তো আমি চেয়েছি আসুক সবাই, এসে জগন্নাথের মহিমাগুলো জানুক। যেখানে জগন্নাথের সমাধি দেওয়া হয়, অর্থাৎ 12 বছর পর পর যে কলেবর করা হয় সেখানে যে বিগ্রহ চেঞ্জ করা হয় সেই সমাধিতে গিয়েছি আমরা। জগন্নাথের যেখানে শয়ন দেওয়া হয় গিয়েছি, জগন্নাথের যেখানে স্নান করানো হয় সেখানে গিয়েছি, জগন্নাথ যেখানে প্রতিদিন দেবতাদের সঙ্গে মিটিং করে অর্থাৎ সভা করে দেবসভা সেখানে গিয়েছি। তো প্রত্যেকটা জায়গায় গিয়েছি। তো ওই সব জায়গায় আসলে ভিডিও করা বা ছবি তোলা কোনো কিছুই করা হয়নি, আমি বাইরে থেকে যতটা পেরেছি সেগুলোই আপনাদেরকে দর্শন করিয়েছি। এই দিন সকাল সকাল রেডি হয়ে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর টোটো ভাড়া করে নেবেন এই কারণেই বলছি, কারণ এখানে যদি আপনি আলাদা আলাদা করে যেতে চান, এখানে থাকা খাওয়া যত না বেশি ভাড়া, সবচেয়ে বেশি ভাড়া হচ্ছে এই গাড়ি ভাড়া। অর্থাৎ গাড়ি ভাড়া এত বেশি আপনার কাছে মনে হবে যে এখান থেকে এইটুকু, এটা তো 10 টাকাও ভাড়া হয় না, কিন্তু তারা 100 টাকা নেবে আপনার কাছ থেকে। এটা এখানে সবাই, আপনি এছাড়া গাড়ি পাবেনই না, তার মানে আপনি হেঁটে কত দূর যাবেন। ঠিক আছে, এরকম একটা অবস্থা। এই জন্য আমাদের প্রত্যেককে গাড়ি এই ট্রান্সপোর্ট সিস্টেমটা আগে থেকে বুঝে নিতে হবে পুরীতে আসতে হলে। আর এখানে আর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি পাওয়া যায়, যেখান থেকে আপনারা একটা মানে এসি বাস থাকে আর নন এসি থাকে। একটা বাস ভাড়া করলে 350-400 টাকা মতো করে পড়ে এক একজনের। তো আপনাদেরকে ভুবনেশ্বর, কর্ণাটক, কর্ণাক এই সব জায়গাগুলো, যেসব জায়গা আছে সমুদ্র বিচ, সব জায়গা ঘুরিয়ে দিবে। তারপরে নন্দনকানন মানে যে পার্ক আছে জুওলজিক্যাল, সব জায়গা নিয়ে যাবে। তো 350 টাকা মতো করে নেয় দুইজনের। আর ওইখানে টিকিটের খরচ বাবদ 150 টাকা বা 180 টাকা রুপি করে আর কি পড়ে। তো সবাই আসলে এইভাবে আপনারা এখানে খুব কম সময়ের ভিতর ঘুরে নিতে পারবেন। আমরা এই টোটোটা ভাড়া করে নিয়েছিলাম, নিয়ে সারা মানে যতক্ষণ আমাদের লাগে সবগুলো সে দর্শন করিয়ে দিবে। আমরা মন্দিরের একটা লিস্ট তাকে দেখে দিয়েছিলাম। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু রথযাত্রা হয়, অর্থাৎ আমরা যে ভিডিও দেখি না যে রথ টানে, এই রাস্তায় কিন্তু রথ টানে। এই রাস্তায় কোনো গাড়ি কিছু ঢুকতে দেয় না, শুধুমাত্র রিক্সা ঢুকতে দেয়। আর এই পুকুরটাই সেই চন্দন যাত্রার পুকুর, যেখান থেকে জল নিয়ে ভগবানের জন্য চন্দন দেওয়া হয় এবং স্নান যাত্রায় এই পুকুরে জল দিয়ে জগন্নাথে স্নান করানো হয়। এখানে সবাই এসে চুল দান করে, তারপরে মানে মাথা মুন্ডন করে, এরকম করে, এগুলো দেখলাম। তো আমরা খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, গিয়ে শুধুমাত্র জলটা ছিটিয়ে চলে এসেছি। প্লাস ওইখান থেকে আসার পরে আমরা চলে গেলাম জগন্নাথের মাসির বাড়ি। আমরা সাধারণত জানি যে গুন্ডিচা দেবীর বাড়িটাই জগন্নাথের মাসির বাড়ি, কিন্তু না, জগন্নাথের মাসির বাড়ি আলাদা। এটা মন্দিরের থেকে একদমই কাছে গেলেই দেখা যায়। তো এটাই জগন্নাথের মেন মাসির বাড়ি। গুন্ডিচা দেবীকেও মাসি বলা হয়, কিন্তু সেটা কিন্তু মেন মাসির বাড়ি নয়। তো যাই হোক, সেখান থেকে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম আর একটা মন্দিরে। এটা ছিল বৌদ্ধবিহার। প্লাস এই জায়গায় ভগবানের যত বিগ্রহ আছে সেইগুলো কিন্তু বানানো হয়। তো আমি আসলে ভাবছিলাম আর দেখছিলাম যে কতটা নিখুঁতভাবে মানুষের হাতে ঠিক কতটা শিল্পকর্ম বা কতটা শৈল্পিকতা থাকলে এত সুন্দর করে তৈরি করা যায়। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা রাম মন্দিরে। এখানে রাম লক্ষণ সীতা অনেক বড় একটা মন্দির আছে, প্লাস পাশে মহাদেবের মন্দির আছে, আর নন্দী মহারাজ আছে অনেক বড়। তো সব কিছু মিলিয়ে আমরা এটা দর্শন করার পর এরপরে আমরা গুন্ডিচা দেবীর মন্দিরে গিয়েছি সব জায়গা। আর আপনাদেরকে একটা কথা বলি যে জগন্নাথের যে বিশেষ করে যে মাহাত্ম্য আমরা এতদিন শুনেছি বা গ্রন্থে পড়েছি যে 7টা হাঁড়িতে রান্না হয়, উপরের হাঁড়িতে সবার আগে রান্না হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। ইভেন এই পুরীতে মন্দিরের এরিয়ার ভিতরে যে সবজিগুলো চাষ হয় শুধুমাত্র সেগুলোই জগন্নাথের ভোগ দেওয়া হয়। বাইরের কোনো সবজি এখানে ভোগ দেওয়া হয় না। ইভেন এখানে আলুও ভোগ দেওয়া হয় না, এখানে মিষ্টি আলু ভোগ দেওয়া হয়, প্লাস পটল, বেগুন, তারপর মিষ্টি কুমড়া, আর ডাল আছে। বিশেষ করে এটা মানে বড় মটরের ডাল, এরকম ডাল আছে। তারপরে নারকেল, মানে
কয়েকজন আছে তারা প্রতিদিন প্রায় হাজার হাজার নারকেল প্রতিদিন তারা কুড়ায়, মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আর কয়েকজন ভক্ত আছে তারা সবজি কাটছে তো কেটেই যাচ্ছে, কয়েকজন আছে তারা রান্না করছে তো করেই যাচ্ছে, কয়েকজন আছে তারা কুয়া থেকে জল তুলছে তো তুলেই যাচ্ছে, কয়েকজন আছে তারা মাটির হাঁড়ি মানে উঠাচ্ছে নামাচ্ছে তো এটা করেই যাচ্ছে, মানে যার যেটা সেবা সে এক নাগারে করেই যাচ্ছে। আপনি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে কিভাবে তারা এত সেবা দিতে পারে, মানে কিভাবে সম্ভব এটা। তারপরে ওখান থেকে আমরা সোনার গৌরাঙ্গ আছে সেখানে গেলাম, ওখানে ফোন অ্যালাউ ছিল না যার কারণে দেখাতে পারিনি। ওইখানে সোনার গোপাল এবং সোনার গৌরাঙ্গ আছে। তারপরে ওখান থেকে আমরা একটা হনুমানজির মন্দিরে গেলাম। তারপরে যে হনুমানজির কথা মানে বেরিবাদ হনুমান আপনারা শুনেছেন, সেই বেরিবাদ হনুমানের ওখানে গিয়েছি। তারপরে লক্ষ্মী দেবী, এটা হচ্ছে যে লক্ষ্মী দেবীর শ্বশুরবাড়ি, সেখানে গিয়েছি। গুন্ডিচা দেবীর বাড়িতে গিয়েছি। আমি প্রত্যেকটা মন্দির আসলে আলাদা আলাদা করে খুব কম কম শট নিয়েছি, কারণ ভিতরের দিকে যেহেতু যাওয়া যায় না ওই জন্য বেশি শট নেওয়া হয়নি। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর বাড়ি অর্থাৎ জগন্নাথের শ্বশুর বাড়ি। এখান থেকে আমি অনেকগুলা মানে জিনিস নিয়ে এসেছিলাম, যেহেতু এটা লক্ষ্মী দেবী, এখানে লক্ষ্মী দেবী বাঁধা থাকে, তো ওই জায়গা থেকে লক্ষ্মী দেবীর আশীর্বাদ স্বরূপ কিছু জিনিস নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সেই বেরি হনুমান, যে হনুমান হচ্ছে সমুদ্রের শব্দকে বেঁধে রেখেছিল, অর্থাৎ জগন্নাথ মন্দিরে এখন কিন্তু কোনো শব্দ প্রবেশ করে না। মন্দিরের বাইরে কিন্তু আপনি সাউন্ড শুনতে পাবেন, কিন্তু মন্দিরের ভিতরে গেলে আর সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু শ্রবণ করতে পারবেন না। আর ম্যাক্সিমাম মন্দিরগুলোতে আপনাকে আলাদা করে 5 টাকা 10 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে, টিকিট কেটে তারপরে ভিতরে ঢোকা লাগবে। আর এটা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজের যে বাড়ি মানে পুকুর ছিল সেই জায়গাটা, তো আমরা সেখানেও গিয়েছিলাম, সেখানে গিয়ে দর্শন করেছিলাম, প্লাস ওই পুকুরের জল ওটা মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। আসলে এত জায়গা, সব জায়গায় গিয়ে স্নান করা সম্ভব হচ্ছিল না, কারণ অনেক দিনের জন্য আসা হলে এক এক দিন এক এক জায়গায় যাওয়া যায় এবং স্নান করা যায়। এটা হচ্ছে নৃসিংহ মন্দির। আর এখানে হচ্ছে যখন ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথ দেবকে পেয়েছিলেন তারপরে দ্বিতীয়বার এই নৃসিংহ মন্দিরে জগন্নাথ দেবকে স্থাপন করা হয়েছিল। পুরীতে কিন্তু চতুর্থবারে গিয়ে পুরীর ওই মন্দিরে জগন্নাথ দেবকে স্থাপন করা হয়। আর এটা হচ্ছে আরেকটা নৃসিংহদেবের মন্দির, প্লাস এখানে 108টা মহাদেব আছে। তো আপনাদেরকে আমি দর্শন করাবো 108টা যে মহাদেব আছে সেটা। আর বিশ্বাস করবেন না, পুরীর মন্দিরের যে পতাকা আপনি ওখানে দাঁড়িয়ে আসে মানে পুরীর মন্দির এরিয়ার বাইরে যত পতাকা আছে দেখবেন যে এক সাইডে উঠছে, প্লাস পুরীর মন্দিরের যে মেন পতাকা সেটা দেখবেন আর এক সাইডে উঠছে। এটা না দেখলে বিশ্বাস করবেন না, আমি ভিডিও করেছি, আর আপনাদের কাছে হয়তো বা যারা শুনছেন তাদের কাছে এটা কল্পনা মনে হতে পারে। আর একটা কুয়ো আছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সব কিছু একসাথে মিলিত হয়েছে, সেই কুয়ার জল যে কী স্বাদ, মানে আপনারা যদি ওটা না খান তাহলে বুঝতে পারবেন না। আমি খেয়েছি, মানে পান্ডা আমাকে এক বোতল এনে দিয়েছিল, তো ওটা খাওয়ার পরে এতটা টেস্টি লেগেছে, মানে এত মিষ্টি। আর ওই জল দিয়ে কিন্তু সব রান্না হয়। আর জগন্নাথের এখানে রান্নায় কোনো প্রকার শুকনো লঙ্কা বা কোনো মরিচই ব্যবহার করা হয় না, এখানে মরিচ ছাড়া রান্না করা হয়, এবং সব রান্নায় কিন্তু হচ্ছে মিষ্টি। আর আপনি যদি অল্প একটু প্রসাদ নেন সেই প্রসাদেই আপনার একদম পেট ভরে যাবে, মানে আপনি বেশি খেতে পারবেন না এরকম। এবং মন্দিরের কোনো প্রকার ছায়া পড়ে না, আপনি চারপাশ পরিক্রমা দেবেন কোথাও মন্দিরের কোনো ছায়া দেখতে পারবেন না। এরপরে মন্দিরের ভিতরে গেলে আপনার যে আলাদা রকম একটা অনুভূতি হবে সেটা আসলে বলে বোঝানো যাবে না। প্লাস যেখানে জগন্নাথের সমাধি দেওয়া হয় আসলে যেই বিগ্রহ মানে 12 বছর পর পর, সেই সমাধির ওইখানে গেলে যে আলাদা একটা মানে ফিলিংস হয় সেটাও আসলে বলে বোঝানোর মতো নয়। সেই মাটি স্পর্শ করলে আপনি যে মানে একটা অনুভূতি হবে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। তারপরে আমরা এখানে শিবলিঙ্গ আছে, মানে সারা পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে সব শিবলিঙ্গ একসঙ্গে এখানে রাখা আছে, প্লাস প্রত্যেকটার নাম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, আমি লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো, নীলকণ্ঠ। তো ওই বিগ্রহটা হচ্ছে মানে শিবলিঙ্গটা এখানে সবচেয়ে আলাদা। তো এটা আমার ভালো লেগেছিল। এই মন্দিরে জগন্নাথের রথের চাকা রাখা আছে, ওখানে গিয়ে সবাই হচ্ছে চাকাটা ঘুরাই প্লাস হচ্ছে নাড়াই। আমরা যেহেতু হচ্ছে সমুদ্রের পাশেই একদম মন্দিরে আসি, তো এখানে চারপাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, বিভিন্ন প্রকার সাউন্ডের হয়তো বা শব্দ আসছে, তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এখানে আমরা শিবের যে মানে পূজা ছিল সেটা শেষ করে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম আর একটা মন্দিরে। ওখানে গুপ্ত বৃন্দাবন আছে, প্লাস যে সমুদ্রের চারপাশ দিয়ে কাজু বাদাম পোস্ত, এখানে যে কি কম দাম আপনারা বিশ্বাস করবেন না। পোস্ত 150 টাকা 200 টাকা কেজিতে পোস্ত পাবেন, কাজু বাদামও তাই 150 টাকা 300 টাকা এরকম মানে কাজু বাদাম পাবেন। এত সস্তা ফল সব কিছু। আমি খালি ভাবছিলাম যে এখানকার মানুষ অন্তত খেয়ে পরে শান্তিতে আছে। আমরা কি খাই, সামান্য যে মানে কাজু বাদাম ফলগুলো খেতে গেলে যে অবস্থা হয় মানে পাওয়াই যায় না এরকম, আর এত দাম। আর পোস্তর দামের কথা তো নাই বলি, কিন্তু এখানে অনেক কম দাম এবং সব কিছু এত মানে পিওর পাওয়া যায় সেটা বলার বাইরে। তারপরে ওখান থেকে আমরা টোটো করে এখানে চলে আসলাম গুপ্ত বৃন্দাবনে। সেখানে অনেক বড় করে জগন্নাথ দেবকে রাখা আছে, বিগ্রহটা একদম পুরী জগন্নাথের মতো করে। আমিও জগন্নাথ দেবকে নিতে চাচ্ছি, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, দেখা যাক কি হয়। আমি এবার জগন্নাথের বিগ্রহ নিতে চাচ্ছি একদম জগন্নাথের ওখান থেকে পূজা দিয়ে। তা আজকেই কেনার কথা আছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, এই জন্য ভেবেছি আজকেই কিনবো এবং সেটা জগন্নাথ মন্দিরে পূজা দিয়ে তারপরে নিয়ে যাব।
সবাই আশীর্বাদ করবেন আমার জন্য, আমি যেন বিগ্রহটা নিয়ে যেতে পারি এবং সেবা পূজা সঠিকভাবে দিতে পারি। আর জগন্নাথ, আমি কয়েকটা জায়গা পরীক্ষা করেছি যে জগন্নাথকে আমার সাথে যাবে কিনা, তো আমি কয়েকটা পরীক্ষা করেছি, তো সবগুলো পরীক্ষায় আমি দেখেছি যে হ্যাঁ এসেছে এবং সবগুলোতে জগন্নাথ সম্মতি দিয়েছে সে যাবে। তো এই জন্য আমি ভেবেছি যে এবার নিয়েই যাব। এখানে মহাপ্রভুর অনেক বড় বিগ্রহ আছে, সবচেয়ে বড় বিগ্রহ এখানে স্বর গোস্বামীর মন্দির আছে, প্লাস ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু এবং নারায়ণ তিনজনের একই সাথে একটা রূপ এখানে দেওয়া আছে। তারপরে স্বর গোস্বামীর মন্দিরগুলো দেওয়া আছে, মানে সব কিছু আলাদা আলাদা করে এই গুপ্ত বৃন্দাবনে দেওয়া আছে। এই জায়গাটা হচ্ছে একটু ভিতরে, এই জন্য আপনারা কিন্তু গাড়ি পাবেন না, আপনাদের যেতে হলে অবশ্যই নিজেদের হচ্ছে গাড়ি ভাড়া করে নিতে হবে। তো এইখানে সবগুলো মন্দির আমরা 10 থেকে 12টা মন্দির ঘুরেছিলাম 700 রুপি দিয়ে। তো এরকম আপনারা একটু বার্গেনিং করে নেবেন, কারণ এক একজন কিন্তু এক এক রকম ভাড়া চাইবে, এই জন্য 700 বা 800 রুপির ভিতরে আপনারা হচ্ছে এটা ভাড়াগুলো ঠিক করে নেবেন। 1000, সর্বোচ্চ 1000, এর বেশি দিবেন না। আর গুন্ডিচা মন্দির কিন্তু সবসময় খোলা থাকে না, শুধুমাত্র যেদিন গুন্ডিচা মার্জন করা হয় বছরে একটা দিন গুন্ডিচা মন্দির খোলে। তো গুন্ডিচা মন্দির দর্শন করতে হলে আপনাকে গেটের বাইরে থেকে দর্শন করতে হবে, ভিতরে কিন্তু ঢুকতে দিবে না। এরপরে আমি পান্ডাকে বলেছিলাম যে, মানে যে প্রভু ছিল ওনাকে বলেছিলাম যে আমাকে এমন কিছু দিবেন যেটা আমি জগন্নাথের সারা জীবন আমার কাছে রেখে দিতে পারবো। তো উনি বলেছিলেন যে আমাকে শেষে দিয়ে দিবেন। ইভেন যেখানে পান্ডারা আর কি, মানে যে রাজভোগ দেওয়ার পরে যেখানে প্রসাদ পাওয়ানো হয় সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে প্রসাদ পাইয়েছে একটা রুমের ভিতরে, মানে এত ভিতরে যেখানে রান্না হয় ঠিক তার পাশে একটা রুম আছে, ওইখানে মানে গোপন ঘর বলতে গেলে, তো ওইখানে নিয়ে গিয়ে আমাদেরকে প্রসাদ পাইয়েছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে অনেক ভিতরে ঢুকে ঢুকে অনেক কিছু দেখতে পেরেছি। আসলে এটা আমি বলবো যে জগন্নাথের কৃপা ছাড়া কখনোই সম্ভব হতো না, কারণ এইসব জায়গায় কখনো সম্ভব না। ইভেন যে পান্ডা ছিলেন উনি আমাকে হাত ধরে মানে এত প্রোটেকশন দিয়ে প্রত্যেকটা জায়গায় নিয়ে গিয়েছেন, মানে সেটা বলার বাইরে। তো ওনার কাছেও আমি কৃতজ্ঞ, এবং তার যদি ফোন নাম্বার লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। উনি খুবই ভালো মানুষ, কখনো কোনো টাকা চাইবে না, আপনি ভালোবেসে যেটা দিবেন সে সেটাই নিবে, বলবেও না যে কম হয়েছে বা বেশি হয়েছে, কখনোই বলবে না, ঠিক আছে। তারপরে সে আমাকে এখানে দিয়েছিল জগন্নাথের একটা পদ্ম ফুল এবং জগন্নাথের সুতা, প্লাস জগন্নাথের চরণের যে পদ্ম ফুল ছিল, আর জগন্নাথ যে পান খায় সেই পানে, যে এখানে কিন্তু জগন্নাথকে পান দেওয়া এবং প্রত্যেক পান্ডায় কিন্তু এখানে পান খায়, এটা কিন্তু ভোগ দেওয়া হয়। তো সে এখানকার সেবা পূজার সাথে আমাদের সেবা পূজা মিলিয়ে ফেললে হবে না, এগুলো কিন্তু অনেক আলাদা। এখানে কিন্তু চুন ব্যবহার করা হয় না, কিন্তু পান দেওয়া হয়। তো সেই সুপারি, জগন্নাথের সেই ভোগের সেই সুপারি আমাকে একটা দিয়েছে, কারণ এটা তো কোনো দিন নষ্ট হবে না, সারা জীবন রেখে দিতে পারবো, ওই জন্য আমাকে এটা দিয়েছে। তো তারপরে ওখান থেকে আমাকে কিছু শুকনো প্রসাদও দিয়েছে, প্লাস আমি যে লক্ষ্মী দেবীর বাড়ি থেকে বললাম না যে কিছু চিহ্ন নিয়ে এসেছি পূজা দিয়ে, সেইগুলো, এটা হচ্ছে লক্ষ্মী দেবীর পায়ের চিহ্ন, চরণ চিহ্ন, প্লাস হচ্ছে লক্ষ্মী দেবীর ওইটা হচ্ছে বলে হচ্ছে লকেট, ওইটা নিয়ে এসেছি, প্লাস ওখান থেকে ধান, দূর্বা এবং ফুল, এগুলো বলেছে ঘরে রাখার জন্য, বা মন্দিরে যে সিংহাসন থাকবে সেই সিংহাসনে রাখার জন্য। ঘরে কড়ি দিয়েছে একটা, সব কিছু মিলিয়ে এইগুলোই নিয়েছিলাম আমি। তারপরে ওখান থেকে জানেন না, আমি এখানে আসার পরে আমাকে কেউ চেনে না, কিন্তু নিজেরাই কথা বলছে, প্লাস হচ্ছে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক বিদেশি ভক্তদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু খুব খারাপ লেগেছে যে তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। এটা হচ্ছে মহালক্ষ্মীর সিঁদুর, আমাদের বিয়েতে ব্যবহারের জন্য আমি ওখান থেকে পূজা দিয়ে নিয়েছি, কারণ আমি শুনেছি ওই সিঁদুর নেওয়াকে অনেক ভালো। প্লাস ওখান থেকে আমাকে লাল চুড়িও দিয়েছে, আমার হাতে যে মোটা মোটা চুড়িগুলো দেখছেন ওই চুড়িগুলো কিন্তু মা লক্ষ্মীর চুড়ি, আমাকে ওখানে আশীর্বাদ স্বরূপ দিয়েছে। প্লাস এই যে এই শুকনো প্রসাদগুলো দিয়েছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিন গেল, এবং সকলে যে পূজা দিয়েছিলেন অনেক সুন্দর একটা পূজা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কি বলবো, জগন্নাথকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ফিরে যাব রবিবারে, সোমবারে দেশে যাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। জয় জগন্নাথ।